স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের ডেইলি স্পোর্টসে। সাথে আছি আমি মাহমুদুল হাসান। পুরো এশিয়া কাপ জুড়ে সাথে থাকবো আপনাদের সাথে। দর্শক, আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 8:30 দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হবে পাকিস্তান ভার্সেস ওমান। দর্শক, এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দৈনিক সকাল স্পোর্টস নিউজ রিপোর্টার সুজন আহমেদ। স্বাগত জানাচ্ছি আমাদের দৈনিক সকাল ডেইলি স্পোর্টসের আজকের বিশ্লেষণে। ধন্যবাদ। দর্শক, আমরা আজকের ম্যাচ নিয়ে কথা বলার আগে কথা বলবো গতকালকের ম্যাচ নিয়ে, যেখানে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল হংকং এর বিপক্ষে। যেখানে হংকং প্রথমে ব্যাট করে তারা 143 রান করে এবং জবাবে বাংলাদেশ 3 উইকেট হারিয়ে 144 রান করে 17 ওভার 3 বলে। দর্শক, এই নিয়ে কথা বলবো গতকালকের ম্যাচ নিয়ে এবং আজকের ম্যাচের প্রেডিকশন নিয়ে কথা বলবো আমাদের অতিথির সাথে। প্রথমে আমি যদি কথা বলতে চাই যে বাংলাদেশ তারা 3 উইকেটে 7 উইকেট হাতে রেখে এবং 3 উইকেট হারিয়ে জয়লাভ করেছে। এটা একটা বিশাল জয় এবং বাংলাদেশ অনেক ভালো বোলিং করেছে। বলা চলে সবাই মোটামুটি ইকোনমিক্যাল বোলিং করেছে। তাসকিন আহমেদ তিনি একটু মার খেয়েছেন এবং খরচে বোলিং করেছেন, এবং রিশাদ হোসেন তিনিও কিছুটা খরচে বোলিং করেছেন, কিন্তু তানজিম হাসান সাকিব, মাহিদি হাসান এবং মোস্তাফিজুর রহমান তারা গতানুগতিক খুব ভালো বোলিং করেছেন। এবং বাংলাদেশের পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু শুরুতে খুব ভালো একটা স্টার্টিং এর পরও কিন্তু তিনি ধরে রাখতে পারেননি, এবং তানজিদ হোসেন তামিম তিনি 18 বলে 14 রান করেছেন। এবং সবচেয়ে বেশি সমালোচনার যে জায়গাটা ছিল যে তাওহিদ হোসেন হৃদয়ের যে অ্যাপ্রোচটা, তিনি 36 বল খেলে 35 রান করেছেন, সেই অ্যাপ্রোচটা নিয়ে আমরা কথা বলতেই পারি যে তাওহিদ হাসান হৃদয়, আমরা গতকালকেও কথা বলছিলাম যে তাওহিদ হাসান হৃদয় তিনি ফর্মে নেই। তিনি অনেকদিন ধরে আসলে টি-20 সুলভ যে ব্যাটিং করার যে অ্যাপ্রোচটা তার দরকার সেটা পাচ্ছেন না। সেই জায়গায় আমরা সাইফ হাসানকে লাস্ট সিরিজে নেওয়া হয়েছে এবং সাইফ হাসান খুব ভালো একটা অ্যাপ্রোচ দেখিয়েছেন এবং তিনি ভালো হাতও ঘুরিয়েছেন। তো সেই জায়গায় আপনি কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা যদি তাহিদ হৃদয়ের কথাটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে তাহিদ হৃদয় বর্তমানে হচ্ছে সে ফর্মে নাই। সে জায়গা থেকে দলে থাকবে কি থাকবে না একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। সে জায়গা থেকে ক্যাপ্টেন আবার তাকে দলে পিক করালো। সে জায়গা থেকে সে কালকেও একটা দেখা গেছে যে আসলে আমরা যে টি-20 ফরম্যাটের যে খেলাটা সেটা তার কাছ থেকে পাই না। সে কিন্তু একটা হার্ড হিটার ব্যাটসম্যান। তার তার যে জায়গায় হচ্ছে সে যে জায়গায় নামে ওই জায়গাটা কিন্তু আসলে হিট করার জায়গা। তো কালকে একটা লো স্কোরিং ম্যাচই বলা যায়, এরকম রান হয়নি বাংলাদেশের তুলনায়। সে ওই জায়গা থেকে সে 36 বলে 35 রান করছে, যেটা আমরা ওয়ান ডে ব্যাটিং স্টাইল বলতে পারি। এটা টি-20 সাথে বর্তমান টি-20 সাথে যায় না। আমরা বর্তমান অন্যান্য টি-20 যারা খেলছে তাদের সাথে যদি আমরা দেখি আসলে সবাই হচ্ছে এই জায়গাটাতে মানে হিট করে খেলে। ওই জায়গা থেকে তাওহিদ হৃদয় দীর্ঘদিন ধরে ফর্মে নেই। সেই জায়গা থেকে সে হয়তো নিজেকে সেট করে হয়তো পরে চাইছিল হাত খুলে খেলবে, কিন্তু ওইটা তার সুযোগ হয়নি। কিন্তু সে এরকম একজন ব্যাটসম্যান, তার হচ্ছে তার অফ ফর্মটা কারে সে ভালো জায়গায় আসবে আমরা সেটা প্রত্যাশা করতে পারি। আমরা যদি একটা জিনিস দেখি, আমাদের পরবর্তী প্রতিপক্ষ দল হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। তারা অনেকেই খুব ভালো ব্যাটিং করে থাকে। সেই জায়গায় যখন একটা ব্যাটসম্যান 30 থেকে 35টা বল খেলবে এবং মাত্র 35 রান করবে, সেটা দলের উপর অনেক বেশি প্রেসার ক্রিয়েট করবে। সেই জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন পরবর্তী ম্যাচে, আগামীকাল আমাদের পরবর্তী ম্যাচ, সেখানে আপনি তাওহিদ হৃদয়কে প্রেফার করবেন নাকি সাইফ হাসান বা নুরুল হাসান সোহানকে দলে ইন করতে চাইবেন? আচ্ছা, জি, আপনি যে কথাটা বলছেন, আমাদের পরবর্তী ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে। আমরা কিন্তু যেটা আমরা যদি এক ধরনের রাখি যে ছোট একটা দল হংকং, তাদেরকে আমরা খেলে ফেলছি। তাদের সাথে আমরা কি 7 উইকেট একটা জয় পেয়েছি। এখন কিন্তু আমাদের সামনে আর সুযোগ নাই। আমাদের ওই দুইটা ম্যাচ যেটা আছে ওইখান থেকে কিন্তু আমাদের একটা ম্যাচ যে কোনো ভাবে জিততে হবে যদি আপনার এই ইয়াতে টিকে থাকতে হয়। জয়ের পরেও আমাদের যে রান রেট ওইটার হিসাব হবে। হ্যাঁ, সেটা থেকে পয়েন্টের খেলা। হ্যাঁ, যেহেতু পয়েন্টের খেলা, আপনি কিন্তু পয়েন্টে আগে থাকতেই হবে। আমরা যদি সেই জায়গা থেকে বলি তাহলে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তারা কিন্তু কতটা ভয়ঙ্কর আমরা কিন্তু সেটা জানি, কারণ আমরা যতবারই দেখি যে অন্যান্য যে সময় বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে খেলছে তখন কিন্তু আমরা দেখি তারা কিন্তু বর্তমান সময়ে খুবই একটা স্ট্রং দল। তার ওইখানে যে সেটা আপনি কিন্তু এরকমই যে 36 বলে 35 রান, তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি আপনি ম্যাচ পরাজিত হবেন। আপনার টি-20 খেলাটা টি-20 স্টাইলে খেলতে হবে। আমরা যদি আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে লিটন দাস, ক্যাপ্টেন লিটন দাস আর প্লেয়ার লিটন দাসের মধ্যে আমরা ব্যাপক পার্থক্য দেখতে পাচ্ছি। তিনি ক্যাপ্টেন হওয়ার পরে তার দায়িত্বশীল ব্যাটিং এবং তার ব্যাটিং যে গড় তিনি অনেকটাই বাড়িয়ে নিয়েছেন। তো সেই জায়গা থেকে তিনি গতকাল তিনি 59 রান করছেন।
সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, সেটা তো অবশ্যই ডেফিনেটলি দলের জন্য একটা ভালো খবর। আমরা জানি যে এই লিটন দাসকে নিয়ে কত কন্ট্রোভার্সি বাংলাদেশে তৈরি হয়েছে। তাকে অত্যাধিক দর্শক, ছিলেন তিনি সবসময়। দর্শক তাকে হচ্ছে সে ফিল্ডিং করতে গেছে ওইখানে ভুয়া ভুয়া দলীয় তার শুনতে হচ্ছে। সেই জায়গা থেকে সে আজকে বাংলাদেশ জাতীয় দলকে লিড করতেছে। সে আজকে দলের অধিনায়ক। সেই জায়গা থেকে আজকে এখন যে দায়িত্বশীল ব্যাটিং তার করতেছে, এটা নিঃসন্দেহে দলের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি। আমরা আজকের ম্যাচ নিয়ে আমরা যদি কথা বলতে যাই, আমরা যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, আজকের ম্যাচে মুখোমুখি হবেন পাকিস্তান ভার্সেস ওমান। এবং আমরা যদি দেখি গত ট্রাই সিরিজে, যেমন পাকিস্তান, আফগানিস্তান, আরব আমিরাতের যে ট্রাই সিরিজ ছিল, সেখানে পাকিস্তান সিরিজটাতে তারা জয়লাভ করে এবং পাকিস্তান আউটস্ট্যান্ডিং কিছু পারফরমেন্স দেখায়। যেমন মোহাম্মদ নওয়াজ, তিনি লাস্ট ম্যাচে যেভাবে বোলিং করেছেন এবং তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। সেই জায়গায় ফখর জামান, তিনিও কিন্তু ভালো স্কোর করেছেন, 158 রান করেছেন এবং সিরিজের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান তিনি করেছেন। তো আজকের ম্যাচটা আপনি কিভাবে দেখছেন? যেহেতু এটা দুবাইয়ের স্টেডিয়াম, সেখানে ফার্স্টে যারা ব্যাটিং করে তাদের এভারেজ গড় হচ্ছে 138, আর যারা পরে ব্যাটিং করে তাদের এভারেজ গড় হচ্ছে 122। আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে এখানে যারা টোটাল 111টা ম্যাচ হয়েছে দুবাইতে, সেখানে 59 ম্যাচ জয়লাভ করেছে যারা আগে বোলিং করেছে এবং 51টা ম্যাচ জয়লাভ করেছে যারা পরে ব্যাটিং করে, যারা আগে ব্যাটিং করেছে। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে দেখেন যে ওমান কি এখানে কোনো চমক দেখাতে পারে কিনা? জি, আপনি যেটা বলছেন যে ওমান হচ্ছে পাকিস্তান, আমরা জানি সাম্প্রতিক সময়ে পাকিস্তান খুব ফর্মে আছে। তাদের যদি আপনার ব্যাটিং লাইন আপটা দেখেন, ফখর জামান প্রথমে যে একটা শুরু করে দিয়ে যায়, লাস্টে তাদের যদি বোলিং লাইন আপ দেখেন, সব দিক মিলে তারা কিন্তু খুবই স্ট্রং একটা দল নিয়ে এবার এশিয়া কাপে আসছে। এবং যদি লাস্ট আপকামিং তাদের কিছু সিরিজ দেখে, ওই জায়গাতে কিন্তু তারা খুব ভালো খেলেছে। আসলে আমি মনে করি যে ওমান তাদের সাথে খুব বেশি ভালো কিছু করতে পারবে না, কারণ তারা ওমান এবং পাকিস্তান কিন্তু আগে কখনো খেলা হয়নি। সেই জায়গা থেকে আজকে তারা প্রথমবার মুখোমুখি হচ্ছে। ওই জায়গা থেকে তারা, আমার মনে হয় না যে এরকম একটা ভালো কিছু কিন্তু, আমরা প্রত্যাশা করি যে ওমান ভালো কিছু করে দেখে একটা যেন খেলা। আমরা যদি আমরা সবগুলো এশিয়া কাপের খেলা থেকে কোনো খেলা, একটা খেলাও আমাদের ওই হচ্ছে যে মারমুখী প্রতিযোগিতামূলক খেলা হয় নাই, একপাক্ষিক হয়ে যাচ্ছে। কন্টেস্টটা আমরা পাইনি এখনো। এশিয়া কাপের মধ্যে আমরা কোনো কন্টেস্ট পাইনি দর্শক। এই পর্যন্ত যতগুলো খেলা হয়েছে একপাক্ষিক খেলাই হয়েছে। তবে আমরা আশা করি যে আগামীকাল যে ম্যাচ হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, সেখানে অনেক কন্টেস্ট এবং উত্তেজনামূলক একটা ম্যাচ হবে। সাথে সাথে আমরা এটাও বলে রাখি, আগামী পরশু যে 14 তারিখ ভারত বনাম পাকিস্তান, অবশ্যই ভারত আর পাকিস্তানের যে দ্বৈরথ আমরা সেটা দেখতে পাবো। এবং আজকের ম্যাচে যদি পাকিস্তান খুব ভালো একটা জয় পায়, আমরা সেটাই আশা করি, তাহলে ভারতের সাথে তারা একটা ফাইট ব্যাক করতে পারবে এবং ভারতের সাথে জয় ছিনিয়েও আনতে পারে, কারণ পাকিস্তানের ওই সামর্থ্য রয়েছে। যদিও পাকিস্তানের বড় বড় যেসব প্লেয়াররা আমরা দেখি, যে পাকিস্তানের বাবর আজম, তারপরে মোহাম্মদ রিজওয়ান, তারা দলের বাহিরে, নাসিম শাহর মতো পেসার কিন্তু দলের বাহিরে, যারা সত্যিকার অর্থে বোলিং দিয়ে তারা অ্যাগ্রেসিভ বোলিং করে তারা কিন্তু প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারে। শাহিন শাহ আফ্রিদি দলে আছেন, কিন্তু বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো প্লেয়াররা কিন্তু দলে নেই। এটা কিন্তু পাকিস্তানের জন্য খুব ভালো খবর না? আপনি কি বলেন? না, এটা তো অবশ্যই ডেফিনেটলি, কারণ আমরা জানি ভারত কি মারমুখী দল। তারা আমরা যদি এই বিশ্বকাপ থেকে দেখি, তো ওই জায়গা থেকে কিন্তু আমরা এই পাকিস্তান এবং ভারতের দৌড়টা কিন্তু একদম ক্রিকেট শুরু থেকে, সূচনা লগ্ন থেকে একটা দৌড় চলে আসছে। সেই জায়গা থেকে ভারত এখন যে এবার যে একটা স্কোয়াড দিছে, সেই জায়গা থেকে পাকিস্তানের হাই প্রোফাইল খেলোয়াড় কিছু নাই, দলের বাইরে আছে। সেই জায়গা থেকে আমি ওই জায়গা থেকে হচ্ছে ভারতকে আগে রাখবো। পাকিস্তানের জায়গা থেকে টোটালি হচ্ছে কিছুটা পিছিয়ে থাকবে, কারণ ওদের প্রপার যে বোলিং, আমরা জানি যে নাসিম শাহ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ বোলার। ওইদিকে বাবর আজম, রিজওয়ান, তারা এই পাকিস্তান দলটাকে বর্তমানে যদি যতটুকু উপরে নিয়ে গেছে, তাদের অবদান সবচেয়ে বেশি। সেই জায়গা থেকে এই প্লেয়ার গুলো যখন দলের বাইরে থাকবে, ডেফিনেটলি হচ্ছে তাদের জন্য একটা উইকনেস, দলের জন্য একটা খারাপ বার্তা নিয়ে আসবে। যখন পাকিস্তান ইন্ডিয়াকে আসলে 10 উইকেটে হারায়, তখন কিন্তু বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের অনবদ্য যে একটা ইনিংস ছিল, সেটা আসলে ভোলার মতো নয়। আমরা চাইলে এমন কিছুই আবার ফিরে আসুক এবং আগামী পরশুর যে ম্যাচটা, সেই ম্যাচটা খুবই দুর্দান্ত একটা ফাইটিং হবে। এবং সাথে সাথে এটাও বলে রাখি, আজকের ওমান, আমরা যতদূর জানি, ওমান একটা আরবের দল, সেটা তারা কিন্তু আরব আমিরাতে, দুবাইতে খেলে অভ্যস্ত। তারা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতেও পারে, সেটা বলা বাহুল্যই। তবে আশা রাখবো পাকিস্তান এই ম্যাচটা দুর্দান্ত ভাবে জয়লাভ করবে এবং
পরবর্তী ম্যাচের জন্য তারা একটা নতুন বার্তা নিয়ে আসবে। আপনারা সাথেই থাকুন আমাদের সাথে। আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে থাকার জন্য। জি, ধন্যবাদ আপনাকে।